জায়গাটির নাম কেন মদনগেরে হলো সেই সম্পর্কে একটি ঘটনা রয়েছে, যেটি আপনাদেরকে বলা জরুরি বলে মনে করছি। তারপরে আমি মূল ঘটনায় চলে যাব। তবে এখন যে ঘটনাটি বলবো সেটিও মূল ঘটনারই গুরুত্বপূর্ণ একটি অংশ। সাল 1980। আজকে যেই জায়গাটার নাম মদনগেরে, সেটার নাম তখন ছিল বেদের ডাঙ্গা। বেদে সম্প্রদায়ের লোকেরা বেশ কিছুদিন ওখানে একটা সময় ছিল, যার কারণে ওইটার নাম হয়েই যায় বেদের ডাঙ্গা। ওখানে সাধারণত লোকবসতি থাকে না বললেই চলে। আশেপাশে বিস্তীর্ণ এলাকায় কৃষি জমি ছিল তখন। এখন সেখানে কিছুটা আশেপাশে ঘরবাড়ি আছে, কিন্তু তখন এরকম ছিল না। আর বেদেরা তো দেখা যাচ্ছে যে তারা তো লোকালয়ের মধ্যে থাকে না, একটা নির্দিষ্ট মানে লোকালয় থেকে একটু দূরে একটা জায়গায় থাকে, অল্প সময়ের জন্য থাকে আবার চলে যায়। ওই জায়গাটাতে মাঝে মাঝে বেদের সম্প্রদায়ের লোকেরা আসতো বলে স্থানীয় ভাষায় বা স্থানীয়ভাবে ওই জায়গাটার নাম হয়ে যায় বেদের ডাঙ্গা। তো যাই হোক, 1980 সালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে মদন নামক একজন ব্যক্তি, উনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন। তো মদন সে যে কাজটি করতো, ওই বেদের ডাঙ্গাতে ওর সেচ দেওয়ার জন্য স্যালো মেশিন ছিল। সেই যেটি মানে ও যেটা করতো সেটা হচ্ছে যে রাতের বেলা বিশেষ করে সন্ধ্যার পরে সে রাতের খাবার নিয়ে বাড়ি থেকে চলে যেত ওই বেদের ডাঙ্গাতে। ওখানে ওর স্যালো মেশিনের সাথে ছোট্ট একটি কুঁড়ে ঘর থাকতো বা ছিল। সেখানে রাত একটু বেশি হয়ে গেলে রাতের খাবারটা খেয়ে সে ওই স্যালো মেশিন দিয়ে পানি সেচ দিত আশেপাশের বিভিন্ন জমিতে। সেটিও হেঁটে হেঁটে দেখতো যে সব জায়গা ঠিকঠাক মতো পানি যাচ্ছে কিনা, এবং সব কিছু ঠিকঠাক করে আবার সে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়তো। সকালবেলা সে বাড়িতে চলে আসতো। সে তো গরিব মানুষ ছিল, তো এই কারণে সে এই কাজটির পাশাপাশি এক্সট্রা ইনকাম হিসাবে সে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পালতো। সকালবেলা বাড়িতে এসে গোয়ালঘর থেকে গরু ছাগলগুলো বের করতো, তাদেরকে আবার মাঠে বেঁধে দিয়ে আসতো। এভাবেই চলে যাচ্ছিল তার প্রতিদিনের জীবন। একদিন সকালবেলা এই মদন সে আর বাড়িতে আসছিল না। তার ওয়াইফ সে দেখে যে কি ব্যাপার, তার হাজবেন্ড এখনো বাড়িতে আসেনি। কিছু সময় অপেক্ষা করে, কিন্তু তারপরেও আসে না। সাধারণত মদন বাড়িতে ফেরার পর গরু এবং ছাগলগুলোকে দূরে মাঠে বেঁধে দিয়ে আসতো। এখন গরু ছাগলগুলোও তো ক্ষুধায় চিৎকার চেঁচামেচি করছে। এখন কোন জায়গাটাতে গিয়ে মদন বেঁধে দিয়ে আসতো সেটা সম্পর্কে ওনার পরিষ্কার ধারণা ছিল না। এই কারণে উনি চিন্তা করছিল যে আরও একটু দেখি তার হাজবেন্ড আসে কিনা, এই চিন্তা করছিল সে। যখন সকাল 10টা পার হয়ে 11টা হয়ে গেছে, তখন উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রিয় লিসেনার্স, এমনও তো হতে পারে যে সে সকালবেলা বাড়িতে ফেরেনি, কিন্তু অন্য কোথাও কোনো কাজ আছে সেখানে গিয়েছে। সাধারণত মদনের যে অভ্যাসটি ছিল সেটি হচ্ছে যে কোথাও কোনো কাজ থাকলে বা আসতে দেরি হলে অবশ্যই সে তার ওয়াইফকে বলে যেত। আর দেখা যেত যে গ্রামের অনেক মানুষ বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তাস খেলে। তো এই ধরনের কোনো অভ্যাস কিন্তু মদনের ছিল না, যে তাস খেলে সময় নষ্ট করবে বা তার কোনো বন্ধু বান্ধবের সাথে সে সময় নষ্ট করবে, এই ধরনের অভ্যাস তার ছিল না। যার কারণে সে কখনোই নিজের বাড়ি, তারপরে তার ওই যেই স্যালো মেশিনের যে ঘর বা সেচ সংক্রান্ত বিষয়, এর মধ্যেই তার জীবনযাপনটা আবদ্ধ ছিল। তখন এই বিষয়টি চিন্তা করে মদনের স্ত্রী, উনি তার ছেলেকে নিয়ে তার হাজবেন্ডকে খুঁজতে বের হন। তার ছেলের নাম ছিল কৃষ্ণ। তো তার ছেলেকে সাথে নিয়ে সে বের হয়ে যায়। বের হয়ে সে প্রথমে ওই বেদের ডাঙ্গাতে যায়। বেদের ডাঙ্গাতে গিয়ে আশেপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। খুঁজতে যখন কোথাও পাচ্ছিল না, তখন আরও লোককে ডাকে যে আসলে তাকে তো খুঁজে পাচ্ছি না। সবাই মিলে যখন খুঁজতে থাকে তবুও পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে বেশ দূরে
মানে তার যে সেলো মেশিনের ঘর সেখান থেকেও বেশ দূরে মানে হাঁটতে হাঁটতে মদনের স্ত্রী এবং তার ছেলে কৃষ্ণ সে দেখে যে ধান ক্ষেতের মাঝখানের দিকে একটি জায়গায় মনে হচ্ছে যে ওই ধানগুলো একটু দুমড়ানো মোচড়ানো, মানে মাটিতে শুয়ে পড়া, কিন্তু অন্য জায়গায় ধানগুলো দাঁড়িয়ে আছে, ধান গাছগুলো। তখন তারা চিন্তা করে কি ব্যাপারে, এখানে এমনটা কেন? মদনের স্ত্রীর সন্দেহ জাগে মনে। সে তার ছেলেকে সাথে নিয়ে ওই ধান ক্ষেতের ওই জায়গাটাতে চলে যায়। ওখানে গিয়েই একটা ভয়ানক দৃশ্য সে দেখতে পায়। সে দেখে জাস্ট হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে, আর হাঁটু থেকে শরীরের মানে নিচ পর্যন্ত, মানে মাথা পর্যন্ত, মানে ওই অবস্থাতে আর কি, মানে মাথা পর্যন্ত মাটির নিচে। মদনের পায়ে কিছু কাটা দাগ ছিল। ওই পায়ের ওই কাটা চিহ্ন দেখেই মদনের স্ত্রী বুঝতে পারে এটি তার স্বামী। সে চিৎকার করে ওঠে। তার চিৎকারে আশেপাশ থেকে যে লোকগুলো ছিল মদনকে খুঁজছিল, বা আশেপাশে যে লোকগুলো মাঠে কাজ করছে তারাও চলে আসে। এসে অবস্থা দেখে, সেখান থেকে মদনকে তারা মাটি খুঁড়ে বের করতে যায়। মাটি খুঁড়ে বের করতে যাওয়ার সময় তারা একটি জিনিস খুব ভালো করে লক্ষ্য করে, সেটি হচ্ছে যে মদনের শরীরের যে অংশটা মাটির নিচে চলে গেছে, সেটি ওই মাটির আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে মাটি খুঁড়ে মদনকে এই মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে বা গেড়ে ফেলা হয়েছে। মনে হচ্ছে যে মদন এমনিতেই কোনো ধরনের মাটি খোঁড়া ছাড়াই তার শরীরের অংশ মাটির মধ্যে ঢুকে গেছে। যেমনটা কোনো একটা গাছ যদি দীর্ঘদিন ধরে মাটির উপর দাঁড়িয়ে থাকে, তখন আশেপাশে মানে তার গাছের গোড়ালি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই গাছটি অনেক দিন ধরেই এখানে আছে, অথবা এখানেই এই গাছটির জন্ম হয়েছে। কিন্তু সদ্য মাটি খুঁড়ে যদি কোনো গাছ লাগানো হয়, তাহলে কিন্তু ওই গাছের গোড়া দেখে বোঝা যায় যে এখানে মাটি খোঁড়া হয়েছিল, খুঁড়ে এই গাছটি লাগানো হয়েছে। ঠিক সেই বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি যে মদনের পায়ের যে নিচের অংশ, মানে নিচের অংশ বলতে যেটা বোঝাচ্ছি, মানে যেহেতু তার মাথাটা নিচের দিকে ছিল, মানে হাঁটু থেকে উপরের দিকে, মানে ওই অবস্থাতে পায়ের নিচের অংশ আর কি, সেটি দেখে কিন্তু মনে হচ্ছিল না যে মাটি খুঁড়ে মদনকে মাটির নিচে গেড়ে ফেলা হয়েছে। এত নিখুঁতভাবে কোনো কাজ মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, গ্রামবাসী মাটির নিচ থেকে তার যে অংশটুকু ছিল মাটির নিচে সেটি তুলে ফেলে, তাকে শ্মশানে গিয়ে সৎকার করা হয়। 1980 সালের পর থেকে নিয়ে 1996 সাল পর্যন্ত ওই জায়গাটাতে তেমন কোনো ভয়ের ঘটনা তেমন একটা শোনা যায় না। মদনকে যেহেতু ওই জায়গাতে গেড়ে ফেলা হয়েছিল, এরপর থেকে নিয়ে ওই জায়গাটার নাম বেদের ডাঙ্গা থেকে পরিবর্তিত হয়ে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায় মদন গেড়ে। আর আজকের ঘটনাটা মূলত এই মদন গেড়ে স্থানকে কেন্দ্র করেই। তো প্রিয় লিসেনার্স, মদন গেড়ে এই জায়গাটাতে পরবর্তী ঘটনার অস্তিত্ব আমরা পাই 1996 সালে, মানে উল্লেখযোগ্য ঘটনা। 1996 সালে ওখানকার আর একজন ব্যক্তি, তার নাম হচ্ছে সিদ্দিক। সে একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হয়। সেটি হচ্ছে সিদ্দিক মূলত গরুর গাড়ি চালাতো, মানে তার গাড়িটা ছিল মূলত মালবাহী গরুর গাড়ি। 1996 সালে একদম গ্রামের প্রত্যন্ত এলাকায়, তো তখন এরকম পিকআপ, নসিমন, করিমন, ভটভটি বা অটো এগুলো তো প্রশ্নই ছিল না। তখন এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল তখন একমাত্র ভরসা। গ্রামের মানুষের বিভিন্ন মালামাল বিভিন্ন জায়গায় সে পৌঁছে দিত তার গরুর গাড়িতে করে। একবার একটা বাসা থেকে তাকে খবর দেওয়া হয়, বলা হলো যে মদন গেড়ের ওই জায়গাটাতে তাদের বিশাল জমিতে ধান কাটা হবে।
তো ধান কাটা হবে, এই ধানগুলো সে তার গরুর গাড়িতে লোড করে সে ওই ধানের মালিকের বাড়িতে এনে রাখবে, যাতে ধানগুলো পরবর্তীতে মাড়াই করা যায়। তো মদন গেরে থেকে ওইখানে নিয়ে আসতে তার খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30-35 মিনিট লাগে আর কি, ওই জমি থেকে ওই জমির ধানের যে মালিকের যেই জায়গা আর কি, মানে বাড়ি, সেখানে নিয়ে আসতে। তো সে চিন্তা করলো, সানন্দে রাজি হয়ে গেল যে ভালোই তো হবে, জিনিসটা মন্দ হয় না। সকাল থেকে সে কাজ শুরু করে দিল। একদিকে শ্রমিকরা ধান কাটছে, অন্যদিকে সিদ্দিক তার গরুর গাড়িতে সেই ধানগুলো লোড করে আবার মালিকের বাড়িতে নিয়ে আসছে। তো এভাবে সারাদিন কাজ করতে করতে দেখা গেল একদম সন্ধ্যার সময় বেশ কিছু ধান ওই জমিতে রয়ে যায়। তখন ওই জমির মালিক বলে যে আরো কিছু ধান রয়ে গেল, তোমার আজকে আর কাজ করার দরকার নেই, তুমি কালকে সকালে এসে ধানগুলো আমাকে দিয়ে যাও, এখন রাতের বেলা আর কাজ করার দরকার নেই, সারাদিন অনেক পরিশ্রম করেছো। কিন্তু সমস্যা হলো, সিদ্দিকের পরের দিন আরেকটি জায়গায় তার গরুর গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে কাজ ছিল। এখন ওই সময় তার মোবাইল ফোন এরকম ছিল না যে তাকে ফোন করে না করে দেবে, আর সেই ব্যক্তিও তার পরিচিত ছিল, যার কারণে তাকে যদি না করা হয় সে মনে কষ্ট পেতে পারে। এই জন্য সিদ্দিক চাচ্ছিল যে কোনো উপায়ই হোক রাতের বেলাতেই ওই ধানগুলো যেন এই ধানের মালিকের বাড়িতে পৌঁছে দেওয়া যায়। যেহেতু সিদ্দিক নিজেই খুব আগ্রহ দেখাচ্ছিল যে সে যে কোনোভাবেই হোক সে ধানগুলো রাতের মধ্যেই মালিকের বাড়িতে পৌঁছে দেবে, আর যেহেতু খুব বেশি ধান আর ছিল না, সিদ্দিক চিন্তা করছে ঘন্টাখানেকের মধ্যে আমার হয়তো কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু সন্ধ্যার পরের ঘটনা আর কি, মানে গভীর রাতের ঘটনা না। তো সিদ্দিক প্রথম এক গরুর গাড়ি সে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে তখন মালিক জিজ্ঞেস করে আর কতটুকু ধান আছে কাটা? তখন সিদ্দিক বলে আর সর্বোচ্চ এক গাড়ি হবে। তখন আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ করছো তাহলে দিয়ে যাও, এক গাড়ি ধান আমাকে রাত্রে দিয়ে যাও। তখন সিদ্দিক আবার ওই মদন গেরের দিকে তার গরুর গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু এবার আর সিদ্দিক ধান নিয়ে ফেরত আসে না। ওই বাড়ির মানুষরা চিন্তা করছে যাক, না আসলেও সমস্যা নেই, কালকে আসবে। ওদিকে সিদ্দিকের যে স্ত্রী, সে হঠাৎ করে মানে গরুর খুরের আওয়াজ শোনে যে গরু দৌড়ে দৌড়ে আসছে। তখন সে চিন্তা করে যে যাক, তার হাজবেন্ড চলে আসছে বাড়ি। সে তখন ঘর থেকে বাইরে বের হয়ে সে শব্দ শুনতে পায় যে ওই গরু দুটি সরাসরি গোয়াল ঘরে ঢুকেছে। তখন চিন্তা করলো যে গোয়াল ঘরে গরু ঢোকার সাথে সাথে গরুগুলো তো খুঁটির সাথে বেঁধে রাখতে হয়, তখন গোয়াল ঘরে তো আলো নেই। তো উনি হাতে একটি এটাকে পিদিম বলি আর কি আমরা, যেটা প্রদীপ আর কি, এরকম একটা প্রদীপ নিয়ে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যাওয়ার পরে মানে গোয়াল ঘরে যাওয়ার আগে কিন্তু ডাকতে থাকে যে সিদ্দিকের একটা ছেলে ছিল, তার নাম হলো ইয়ামিন। সে ডাকতে থাকে, এই ইয়ামিনের আব্বা কখন আসলা, আমাকে তো ডাক দিলা না। কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। তখন উনি গোয়াল ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে দেখে তার হাজবেন্ড সিদ্দিক সেখানে নেই, কিন্তু গরু দুটি দাঁড়িয়ে আছে। কিন্তু গরু দুটিকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। গরু দুটি এই সিদ্দিকের ওয়াইফকে দেখে প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে তারা তাদের স্বরে ডাকাডাকি শুরু করে, এবং সিদ্দিকের ওয়াইফ সে খুব ভালো করে লক্ষ্য করছিল গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে, আর চোখে মুখে ভয়ঙ্কর একটা কিছু দেখে ভয় পেয়েছে এমন একটা ছাপ মানে গরুকে দেখেই তার চেহারার দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে। দ্রুত সিদ্দিকের ওয়াইফ গরুর গলায় থাকা দড়ি সে ওই খুঁটির সাথে বেঁধে ফেলে, গরুগুলিকে সেখানে রাখে আর কি। এখন চিন্তা করে যে গরুগুলি এইভাবে চলে আসলো, গরুর গাড়ি কোথায় আর আমার হাজবেন্ডই বা কোথায়? তখন তার যে ছেলে ইয়ামিনকে নিয়ে ওই যেই বাড়ির ধান কেটে
আনার কথা আর কি সেই বাড়িতে যায়। কারণ সিদ্দিক যাওয়ার আগে বলে গিয়েছিল যে আজকে সারাদিন সে কী কাজ করবে, কার বাড়ির ধান সে রাখতে যাচ্ছে। ওই বাড়িতে যায়, যাওয়ার পরে ওই রাতের বেলাতেই জিজ্ঞেস করে যে তার হাজব্যান্ড তাদের বাড়িতে আছে কিনা বা কিছু জানে কিনা। তখন তারা বলে যে শেষ এক গাড়ি ধান সে আনতে গিয়ে আর ফেরত আসেনি, তারপরের খবর তারা আর জানে না। তখন সিদ্দিকের ওয়াইফ ওই বাড়ির লোকদের কাছে খুলে বলে যে কি ঘটনা ঘটেছে, যে কিভাবে দুটো গরু একা একাই চলে এসেছে এবং গরু দুটি ভয়ে ঠকঠক করে কাঁপছে। তখন মানুষদের বুঝতে আসলে সেভাবে কিছু বাকি থাকে না যে সিদ্দিক ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হয়েছে। মদনগেরের ঘটনা 16 বছর পর আবার হয়তোবা ফিরে এসেছে। সবাই যে যার মতো হাতে হারিকেন বা কিছু নিয়ে, কেউ মশাল নিয়ে মদনগেরেতে চলে যায়, গিয়ে সিদ্দিককে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে সিদ্দিকের গরুর গাড়ির দেখা মেলে। দেখে যে গরুর গাড়িটি মানে যেখানে রাস্তা মূলত সেখান থেকে অনেক দূরে আর একটা ক্ষেতের মধ্যে ওই গাড়িটা ফেলে রাখা হয়েছে। মনে হচ্ছে যে কেউ ওইখান থেকে রাস্তা থেকে ছুঁড়ে মেরেছে, গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কারণ গাড়িটা ঠেলে নিয়ে আসা হলে গাড়িটার অবস্থা ভালো থাকতো, কিন্তু ছুঁড়ে মারলে মানে গাড়িটার যে দুমড়ে মুচড়ে যায় ঠিক সেরকম অবস্থা হয়ে গেছে। গাড়ির চাকা দুটি দুদিকে পড়ে আছে, প্রচণ্ড আঘাতে মাটির সাথে পড়ে প্রচণ্ড আঘাত পেয়েছে গাড়ি, সেটা সহজেই বোঝা যাচ্ছে। তখন সবাই বুঝতে পারে যে আসলে সিদ্দিককে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল হয়তো আমাদের আশঙ্কাটাই ঠিক, সিদ্দিক ভয়ঙ্কর বিপদে পড়েছে। সবাই সিদ্দিককে খুঁজতে থাকে, কিন্তু আসলে খুব বেশিক্ষণ সিদ্দিককে খুঁজতে হয়নি। ওই সময় একটি মানে বড় জমিতে ফসল বোনার জন্য মাটি নিংড়ানো হয়েছিল, মানে মাটিগুলো ঢেলা হয়ে পুরো জমিতে হয়েছিল আর কি। সেই জমির মধ্যে সিদ্দিককে পাওয়া যায়, কিন্তু সিদ্দিককে জীবিত পাওয়া যায় না, পাওয়া যায় সিদ্দিকের লাশ। সবাই দেখতে পায় যে সিদ্দিককে টেনে হিচড়ে অনেক কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার সমস্ত শরীর বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ছুলে গেছে। কারণ তাকে ওই মাঠের মধ্য দিয়ে, মানে ওই ঢেলাওয়ালা মাঠের মধ্য দিয়ে বহুবার টানা হেঁচড়া করা হয়েছে, যার ফলে সিদ্দিককে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। যাই হোক, সিদ্দিকের ডেড বডি পাওয়া যায়। সিদ্দিককে নিয়ম মাফিক তাকে দাফন করা হয়। এর পরবর্তীতেই ঘটে আরও একটি ঘটনা, তবে সেটা বেশি দিন পরের নয়, এই সিদ্দিকের মৃত্যুর অল্প কয়েকদিন পরেই একটি ঘটনা ঘটে। ওই গ্রামে আরেকজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, যিনি এখনো জীবিত আছেন। তার নাম সবাই তাকে রহমান চাচা হিসাবে চেনে। তো ওই সময় উনি যে কাজটি করতেন সেটা হলো উনি কামলা দিতেন বিভিন্ন জায়গায়। কারণ ওই সময়টাতে কি হতো যে ধান কাটার জন্য প্রচুর কামলা লাগতো। তো দেখা যেত যে যখন বাড়ি থেকে উনি বের হতেন তখন 20 দিন 25 দিন 1 মাসের জন্য বের হয়ে যেতেন, এবং ওই যে চুক্তিতে উনি ধান কাটতে যেতেন সেই চুক্তি শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতেন। যার কারণে গ্রামে অনেক ঘটনা ঘটলেও সে দূর থেকে আসলে তেমন কোনো সংবাদ পেত না, আর তখন তো এরকম মোবাইল ফোনও ছিল না। রহমান চাচা উনি বাড়িতে ফিরে আসেন, ফেরত আসার পরে একটা বাড়ি থেকে তাকে তলব করা হয়। তিনি সেখানে যান। সে বাড়ির মালিক বলে যে আমার তো বেশ কিছু জায়গা নিয়ে কলই ক্ষেত তৈরি করেছি, তো কলই ক্ষেত গরুতে খেয়ে যায়, তারপর রাতের বেলা চুরি করে নিয়ে যায় মানুষজন, তো তুমি এটা পাহারা দাও। তখন চিন্তা করলো যে ভালোই তো হলো, যে মাত্র ধান টান কেটে টাকা পয়সা নিয়ে ফিরলাম, আর একটা কাজ পেয়ে গেলাম, আর এই কাজের জন্য তো আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, আমাদের এই গ্রামের একটা কাজ। তো ওই চিন্তা করে উনি রাজি হয়ে যান এবং উনি দিনের বেলা রাতের বেলা 2 সময়তেই উনি ওই কলই ক্ষেত পাহারা দেওয়া শুরু করেন। তো এক রাতে উনি পাহারা দিচ্ছিলেন, হাঁটাহাঁটি করছিলেন ওই জমির চারদিক দিয়ে,
জমির পাশে যে আইল থাকে সেই আইল দিয়ে। হঠাৎ করে উনি দূরে দেখতে পান যে সাদা স্যান্ডো গেঞ্জি পরা একজন লোক বসে আছে, কিন্তু পিঠ পেছন দিকে দিয়ে উনি বসে আছে, মানে মুখোমুখি না, মানে ইসের সাথে, রহমান চাচার সাথে মুখোমুখি অবস্থায় না। তখন হঠাৎ করে ওই লোককে চাঁদের আলোতে দেখে রহমান চাচা বলে যে এই কে ওখানে, ওখানে কে? এটা বলার পর ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কয়েকবার ডাকাডাকি করার পর হঠাৎ করে ওইখান থেকে বলে ওঠে, কে ভাতিজা রহমান নাকি? আমি তোমার সিদ্দিক চাচা। বলে, সিদ্দিক চাচা আপনি এত রাত্রে এখানে একা একা বসে আছেন কেন? বলে, আমি একটু ক্ষেত দেখতে আসছিলাম, ক্ষেতে ঠিকঠাক মতো পানি দেয়া হচ্ছে কিনা এগুলো দেখতে আসছিলাম। তা তুমি কেমন আছো? বলে, আমিও ভালো আছি। তুমি এখানে কি করো? বলে, আমি যেই কলই ক্ষেত পাহারা দিতে আসছি, মানুষজন কলই চুরি করে রাতের বেলা, দিনের বেলাও চুরি করে, গরু ছাগল এসে খেয়ে যায়, এই জন্য এই ক্ষেতের মালিক আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। তো বেশ খানিকক্ষণ কথা হয় এবং তারপরে সে মানে সিদ্দিক নামধারী যিনি, উনি বলে, ঠিক আছে ভাতিজা তুমি থাকো, আমি চলে গেলাম। এই বলে উনি হেঁটে হেঁটে চলে যায়। এখন গ্রামে মানুষের সাথে, বা আমরাও তো শহরে বিভিন্ন মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয়, কিন্তু যাদের সাথে দেখা হয় সবার গল্পই কি আমরা বাড়িতে এসে করি? নিশ্চয়ই করি না। তো রহমান চাচা এই সিদ্দিকের সাথে যে দেখা হয়েছে তার কথা কিন্তু বাড়িতে বলে না, বা সেটা কোনো গুরুত্বই দেয়নি। এরকম তো কতজনের সাথেই দেখা হয়। প্রতি রাতে রহমান চাচার সাথে এই সিদ্দিকের দেখা হতো, গল্পগুজব করতো, কিন্তু এই ঘটনাগুলো সে বাড়িতে এসে বলতো না। এখন কেন বলতো না? সে কি ভুলে যেত নাকি এমনিতে বলতো না? এই বিষয়টা আমরা বলতে পারছি না। এক রাতে যখন সিদ্দিকের সাথে আবার দেখা হয়, তখন সিদ্দিক বলে, ভাতিজা আব্দুর রহমান, তোমার কালকে আর আসার দরকার নাই, কালকে আমি আসি এদিকে, আমি দেখবো না, কষ্ট করে তুমি আর এসো না, তোমার কোনো সমস্যা নেই, এখানে কেউ চুরি টুরি করবে না। বলে, ঠিক আছে চাচা, আমি কালকে আর আসবো না, কষ্ট করে। এই কথা বলে সে যদিও এখান থেকে চলে আসে, কিন্তু সে পরে চিন্তা করে, আচ্ছা সিদ্দিক চাচা আমাকে কেন যেতে নিষেধ করলো রাতের বেলা? তাহলে কি কলই চুরি সিদ্দিক চাচাই করবে? এগুলো সারাদিন তার মনের মধ্যে মানে খটখট করতে থাকে। সে চিন্তা করে যে আমি যাব রাতের বেলা, দেখি তো সিদ্দিক চাচাই কি কলই চুরি করে কিনা। তো সত্যি, তবে সে সন্ধ্যার পরে যায় নাই, সে সত্যি রাতের বেলা গিয়েছে, এই রাত 9টা-10টার দিকে। যাওয়ার পরে দেখে যে সিদ্দিক চাচা একটি ক্ষেতের আইলের উপর বসে আছে। রহমান চাচাকে দেখেই সিদ্দিক বলে ওঠে, ভাতিজা রহমান, তোমার এটা আসতে আমি মানা করছিলাম, তুমি আবার আসছো, আমার নিষেধ শুনলা না, এর ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তখন রহমান চাচা বলে যে, চাচা আমি চলে যাচ্ছি, আপনি মনে কিছু নিয়েন না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রহমান চাচা মানে ঘুরে হাঁটা শুরু করে। কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে পেছন থেকে এক ধরনের শব্দ সে পায়, যেমন ক্ষেত থেকে কোনো কিছু যদি আমরা টেনে ছিঁড়ি তখন এক ধরনের টাস 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 শব্দ হয়, ঠিক এমন শব্দ। আর এই শব্দটা এমনভাবে হচ্ছিল, মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ ওই কলই ক্ষেত থেকে কেউ কলই ছিঁড়ে নিয়েছে। তখন রহমান চাচা চিন্তা করে যে সিদ্দিক চাচা এই জন্যই হয়তো আমাকে আসতে বারণ করেছিল। সে পেছন দিকে ঘুরে কিছুটা পথ এগিয়ে কলই ক্ষেতে কাউকে দেখতে পায় না, দেখে কেউ নেই, আর ওই শব্দটাও বন্ধ হয়ে গেছে। তখন তিনি আবার ঘুরে হাঁটা শুরু করে বাড়ির দিকে, মনে করে যে তার মনের ভুল। কিন্তু এবারও কিছুটা আগানোর পরে রহমান চাচা আবার সেই একই শব্দ শোনে, টাস 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 শব্দ, মানে কলই ক্ষেত থেকে কলই ছেঁড়ার শব্দ। তখন উনি আবার ফেরত আসে, উনি কাউকে দেখতে পায় না।
তখন উনি ভয় পায় যে এটা তো স্বাভাবিক কিছু না রে, আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। উনি এক দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর উনি ওনার বাবা মাকে ঘুম থেকে ডেকে তোলেন। ডেকে তোলার পরে বলেন যে এই ঘটনায় সিদ্দিক চাচা আমাকে যেতে মানা করেছিল, তারপর আমি গেলাম, গিয়ে দেখি এই অবস্থা, পরে যে আবার ভয় পেয়েছি। তখন ওনার মা বাবা, মানে রহমান চাচার মা বাবা বলে যে বাবা তোমার কি মাথাটা মানে খারাপ হয়ে গেছে নাকি? সিদ্দিক তো বেশ কয়েকদিন হলো মারা গেছে। সে তো বিশ্বাসই করে না। না, সিদ্দিক চাচার সাথে প্রতিদিন আমার দেখা হয়। বলে যে এটা তো অসম্ভব ব্যাপার, তুমি বাড়িতে আসার আগেই তো সিদ্দিক মারা গেছে, তোমাকে বিষয়টা বলা হয় নাই। সে পরের দিন সকালবেলা সত্যি এই সিদ্দিকের বাড়িতে যায়। যাওয়ার পরে সে তার পরিবারের মুখে বিষয়টা শোনে এবং সিদ্দিকের কবরও দেখে আসে, এবং সে জানতে পারে কিভাবে তাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। তখন সে বুঝতে পারে নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমত ছিল দেখে আমি বেঁচে গেছি, তা না হলে প্রতিদিন আমার সাথে এই ভয়ঙ্কর জিনটার দেখা হতো সিদ্দিক চাচার রূপে, কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি। আর আমার এভাবে ওই রাত্রে ঘুরে যাওয়াটাও উচিত হয়নি। যাই হোক, সে আল্লাহর শুকরিয়া আদায় করে যে সে তার বড় ধরনের বিপদ হতে পারতো, কিন্তু হয়নি। কিন্তু সমস্যা হলো ওই কলই ক্ষেতের দায়িত্ব তো রমজান চাচাকে দিয়েছিল জমির মালিক, তাকে তো কলই ক্ষেত পাহারা দিতে যেতেই হবে। এই সিচুয়েশনে যখন তিনি পড়ে যান, তখন রমজান চাচার বাবা তিনি বলেন যে রহমান চাচা, রমজান না তো, রহমান তুমি একা একা যেও না, তোমার সাথে আমিও পাহারা দিতে যাব, তাহলে তুমি ভয় না পাও। তখন বাবার কাছ থেকে এই ধরনের প্রস্তাব শুনে রহমান চাচা উনি যাওয়া শুরু করেন আর কি, যে ঠিক আছে যাব। তো দুজনই ক্ষেত পাহারা দিতে শুরু করেন। রাত প্রায় 3টা সাড়ে 3টার দিকে তখন ওই রহমান চাচার বাবা যেহেতু বৃদ্ধ মানুষ ছিলেন, এতক্ষণ রাতের বেলা পাহারা দিয়ে ওনার রাত জাগার অভ্যাস ছিল না ওইভাবে, তখন ওনারা চিন্তা করেন যে তারা চলে যাবে, এখন বাড়ির দিকে চলে যাবে, এখন আর কোনো চোর টোর আসবে না হয়তো। ওনারা যখন হাঁটা শুরু করেছেন, আপনারা জানেন যে এই জমির মাঝখানে যে আইল থাকে, আইলগুলো কিন্তু খুব একটা প্রশস্ত হয় না, পাশাপাশি দুইজন মানুষ কিন্তু হাঁটা যায় না, একজনকেই খুব সাবধানে আইলের উপর দিয়ে হেঁটে যেতে হয়। তো সামনে রহমান চাচার বাবা, পেছনে রহমান চাচা, দুজন হেঁটে যাচ্ছেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে রহমান চাচার বাবা পেছন দিকে তাকিয়ে দেখে যে রহমান চাচা নেই। কি ব্যাপার, কোথায় গেল? আমাকে না বললে তো চলে যাওয়ার কথা না। উনি আবার ব্যাক করে রহমান চাচাকে খুঁজতে আসেন এবং ডাকাডাকি করতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। কিন্তু হঠাৎ ওনার কানে একটা শব্দ ভেসে আছে, মনে হচ্ছে যে ধস্তাধস্তির শব্দ এবং গোংরানোর শব্দ, কিন্তু কোথা থেকে আসছিল উনি বুঝতে পারছিলেন না। ওনাদের আবার টর্চ লাইট ছিল না, ওনারা চাঁদের আলোতে ম্যাক্সিমাম আসলে চলাফেরা করতেন না, এবং হাতে হারিকেন থাকতো আর কি। এখন হারিকেনের আলোতে তো খুব বেশি দূর দেখা যায় না। তো যতদূর ওনার মনে হচ্ছিল দূরে একটি মোটা লম্বা ছায়ামূর্তি উনি দেখছেন, মনে হচ্ছে যে ওই ছায়ামূর্তি কোনো কিছু মানে আশ্রানোর চেষ্টা করছে, এরকমটা মনে হচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে ওনার ছেলে বিপদে পড়ে গেছে। উনি জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দ করতে করতে ওই ছায়ামূর্তির দিকে দৌড়াতে থাকেন। তিনি আর ভয় পাননি, তার ছেলেকে তো বাঁচাতে হবে, সে যেই হোক, যত বড় দেওদানবী হোক, তার ছেলের জীবনটাকে রক্ষা করতে হবে। আমার মনে হয় এটি মানে মা বাবার একটা ভালোবাসা, যে সে বুঝতে পারছে ওখানে একটা পিশাচের কবলে তার ছেলে পড়েছে, সে নিজে ভয় পায়নি, তার ছেলেকে বাঁচানোর জন্য সে সেখানে ছুটে যাচ্ছিল। সে যখন ছুটে যায় তখন সে পিশাচটা সেখানে থাকে না, তখন তার ছেলেকে ওই ক্ষেতের মধ্যে পায়। ওই ক্ষেতে তো আসলে ইরিগেশনের বা সেচের জন্য পানি দেওয়া হয়েছিল, যার কারণে ওর ভিতরে কাদা ছিল। ওই কাদার ভেতরে তার ছেলের মাথাটা কিছুটা ঢোকানো ছিল, মানে পুরোপুরি না। তো আর তার ছেলের মুখ দিয়ে, মানে রহমান চাচার মুখ দিয়ে গোংরানোর শব্দ হচ্ছিল। তো তাকে সেখান থেকে উনি উদ্ধার করেন, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। বেশ কয়েকদিন রহমান চাচা অসুস্থ ছিলেন, তারপর তিনি সুস্থ হয়ে যান। রহমান চাচা এখনও জীবিত আছেন, কিন্তু ওনার বাবা মারা গেছেন।
মদনগেরে নামক যে জায়গাটি, সেই জায়গাটি এখনও আছে। এই জায়গাটিতে সবসময় যে ভয়ের ঘটনা ঘটে তা নয়, কিন্তু যখন ঘটে তখন মানুষকে একদম শেষ করে দেয়। আমরা রহমান চাচার জীবিত থাকার মাধ্যম দিয়েই পূর্ববর্তী কিছু ঘটনার লিঙ্ক খুঁজে পাই এবং সেটার রহস্য উদ্ঘাটন করতে পারি। প্রথমত, বেদের ডাঙা যখন ছিল, বেদেরা নাকি সেখানে বেশি দিন থাকতে পারতো না, আসতো অল্প কদিন থাকতো আবার চলে যেত। যদি কেউ জিজ্ঞেস করতো কী ব্যাপার এত তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছ কেন, তখন তারা বলতো জায়গাটা ভালো না, এটা বলে চলে যেত। কিন্তু তারা কেন ভালো না, এই জিনিসগুলো আসলে তারা কাউকে ব্যাখ্যা করেনি, আর লোকজনও সেভাবে শুনতেও চায়নি। এরপরে যখন মদন মারা যায়, তাকে মাটিতে গেড়ে রাখা হয়, তারপর থেকে নাম হয়ে যায় মদন গেড়ে। মদনের মৃত্যুর পরে সিদ্দিকের মৃত্যু হয়, আর সিদ্দিকের পরে রহমান চাচার সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। কিন্তু রহমান চাচা কেন তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো কিন্তু ঘটেনি, এটা আল্লাহ ভালো জানেন আর কি। এটার রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি বা আমরা জানতেও পারিনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই গ্রামকেন্দ্রিক ঘটনা শুনতে চান, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনা কতটা ভয়ঙ্কর আমি বলতে পারবো না, তবে আমি চেষ্টা করি একদম সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাগেরহাট জেলার মোল্লাহাট থানা থেকে মাশফিক ভাই। মাশফিক ভাইয়ের কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমি ভূত.com সহ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, যে ঘটনাগুলো আপনাদের সবার ভালো লেগেছে। এর মধ্যে করিম চাচার ঘটনা অন্যতম। যেই ঘটনার অন্যতম একটা জায়গা ছিল বর্ণি বাওর, হয়তোবা আপনাদের ঘটনাটার কথা মনে আছে। আর এখন যে ঘটনাটি তিনি পাঠিয়েছেন, এটি 1995 সালে ঘটে যাওয়া ওনার গ্রামের একটি ঘটনা। আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম মিরান ভাই। যখন এই ঘটনাটি ঘটে তখন মিরান ভাইয়ের বয়স 16 কি 17 এমন। সময়টা ছিল বর্ষাকাল। তখন ওনাদের গ্রামে ডাঙায় পানি বেঁধে যেত বৃষ্টির সময়। এখানে ডাঙা বলতে একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে ওই মোল্লাহাট থানায় যেই জায়গাগুলো শুকনোর সময়ে পানি থাকতো না, কিন্তু বর্ষাকালে সেই জায়গাগুলো পানিতে ডুবে যেত, স্থানীয়ভাবে সেগুলোকে ডাঙা বলা হয়। বর্ষাকালে স্থানীয় মানুষজন এই ডুবে যাওয়া জায়গাগুলোতে মাছ ধরতে যেত এবং প্রচুর পরিমাণ মাছ পেত। আর ম্যাক্সিমাম মানুষ রাতের বেলা সেখানে মাছ ধরতে যেত। মূলত এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যিনি, তার নাম হচ্ছে হাসু মীর। তাকে হাসু ভাই বলেই মিরান ভাই ডাকতেন। আর হাসু ভাই সম্পর্কে মিরান ভাইয়ের ফুফাতো ভাই ছিলেন। হাসু ভাই এবং মিরান ভাই দুজনই মাছ ধরায় খুব পটু ছিলেন। মাঝে মাঝে তারা রাতের বেলা ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। তাদের বয়স কম হলেও মাছ ধরার ক্ষেত্রে তাদের দুজনেরই অত্যন্ত দক্ষতা ছিল। তো যে রাতে ঘটনাটি ঘটে, ওই দিনের বেলা, মানে ওই দিন দিনের বেলাতে হাসু ভাই মিরান ভাইকে বলেছিল আজ রাতে তারা মাছ ধরতে যাবে। মিরান ভাই যেন রাতের বেলা এশার নামাজের পর খাওয়া দাওয়া করে হাতে টর্চ লাইট নিয়ে এবং জাল নিয়ে এবং মাছ রাখার জন্য যে থলে আছে সেটি নিয়ে যেন রাস্তা যেখানে শেষ হয়ে গেছে, ওই রাস্তা যেখানে শেষ হয়ে গেছে ওই পাশেই মানে একটা মানে যে জায়গা ছিল ওই জায়গাটা মোটামুটি ওখান থেকে পানি শুরু বলা চলে, সেখানে অনেকেই ছোট ছোট ডিঙি নৌকা বেঁধে রাখতো এবং ওই নৌকা নিয়েই সকলে মাছ ধরতে যেত এবং মাছ ধরে ফিরে এসে ওখানেই সাধারণত সবাই আবার ডিঙি নৌকা বেঁধে রাখতো আর কি। তো এমনই কথা ছিল, যথারীতি মিরান ভাই মাছ ধরার জন্য এশার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে হাতে একটি টর্চ লাইট নিয়ে চলে যায় সেই রাস্তার শেষ প্রান্তে।
যেখানে পানির ওই জায়গাটা শুরু হয়েছে এবং নৌকা বাঁধা ছিল। উনি এসে দেখে যে ওখানে একটি মাত্র নৌকা বাঁধা, যেটি মিরান ভাইয়ের নৌকা। ওখানে কিন্তু দুটো নৌকা থাকার কথা ছিল, একটা হচ্ছে মিরান ভাইয়ের নৌকা, আর হলো হাসু ভাইয়ের নৌকা। কিন্তু হাসু ভাইয়ের নৌকা নেই। ওই সময় তো আসলে মোবাইল ফোন এরকম ছিল না, এখন তাকে তো ফোনও করতে পারছে না, মানে মিরান ভাই যে হাসু ভাইকে ফোন করবে উনি তো ফোন করতে পারছে না তাকে। তখন উনি ভাবছে যে কি ব্যাপার, হাসু এখনো আসে না কেন। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে কোথা থেকে হাসু ভাই নৌকা নিয়ে হাজির হয়ে বলছে যে এই মিরান, দ্রুত এই নৌকায় ওঠ, মানে মিরান ভাইয়ের যেই নৌকাটা, বলে সেখানে ওঠ, চল আমার পিছু পিছু চল, আমি আগে থাকবো, তুই পিছে থাকবি, কিন্তু তুই আমার সামনে আসবি না, সবসময় পিছনে থাকবি। বলে আচ্ছা ঠিক আছে। মিরান ভাই নৌকা নিয়ে হাসু ভাইয়ের পেছনে পেছনে যাওয়া শুরু করলো। যেতে যেতে একটি জায়গা তারা চলে আসে, ওখানে বেশ গভীর পানি, কিন্তু গভীর পানি হলেও ওইখান থেকে একটু সামনে একটা উঁচু জায়গা রয়েছে, ওটা বর্ষাকালে ওই জায়গাটা ডুবে যায় না, যার কারণে ওখানে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে, বারান্দা আছে। সে কুঁড়ে ঘরে শন দিয়ে তৈরি করা, মানে ঘরের চাল। স্বাভাবিকভাবে যেটি হয় সাধারণত ওই ঘরটি ব্যবহার করে হচ্ছে ওখানে যারা মাছ ধরতে যেত রাতের বেলা, ওই যারা জেলেরা বা অনেকে শখ করে মাছ ধরতে যেত, তারা ওখানে এসে বিশ্রাম নিত এবং অনেকে সেখানে মাছ রেখে চলে যেত, কেউ কারো মাছ নিয়ে যেত না। ওই জায়গাটাতে তারা দুজন চলে আসে। চলে আসার পর হাসু ভাই মিরান ভাইকে বলে যে মিরান, তুই এখানে অপেক্ষা কর, আমি সামনে জাল পেতেছি, ওই জাল থেকে আমি মাছগুলো নিয়ে আসি। তো মিরান ভাই অপেক্ষা করে। হাসু ভাইয়ের আসার যেই সময়টা, এটা কোনোভাবেই 15 থেকে 20 মিনিটের উপরে হওয়ার কথা নয়, কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, হাসু ভাই আর ফেরত আসে না। এখানে একটি বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যখন মিরান ভাই হাসু ভাইয়ের সাথে আসছিল, মানে হাসু ভাই সামনে আর মিরান ভাই আরেকটি নৌকা নিয়ে পেছনে, মিরান ভাই অনেক কথাই হাসু ভাইকে জিজ্ঞাসা করছিল, কিন্তু হাসু ভাই হ্যাঁ হুঁ এরকম উত্তর ছাড়া কোনো লম্বা সেন্টেন্সে কোনো কথা বলছিল না। এতে মিরান ভাই কিন্তু বিরক্ত হচ্ছিল, কিন্তু কোনো এই বিষয়ে হাসু ভাইকে কিছু বলেনি। তো যখন কুঁড়ে ঘরে আসার পর হাসু ভাই মাছ ধরার কথা বলে সে নৌকা নিয়ে সামনের দিকে চলে যায়, তখন এদিকে মিরান ভাই তো অপেক্ষা করছে। মিরান ভাই অপেক্ষা করার পর যখন 2 ঘন্টারও বেশি হয়ে গেছে, তখন মিরান ভাই চিন্তা করে কি ব্যাপার, হাসু এখনো আসে না কেন, কোনো বিপদে টিপদে পড়লো কিনা, দেখি তো, গিয়ে দেখি। এই চিন্তা করে উনি যেটি করেন সেটি হচ্ছে যে ওই ওনার যে ডিঙি নৌকাটি ছিল সেই ডিঙি নৌকা নিয়ে হাসু ভাইকে খুঁজতে বের হন, এবং খুঁজতে বের হয়ে উনি জোরে জোরে চিৎকার করে এই হাসু হাসু এই বলে এইভাবে ডাকছিল। এখন কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। উনি টর্চ লাইট দিয়ে চতুর্দিকে দেখছিলেন, কিন্তু কোথাও হাসু ভাইয়ের নৌকা বা হাসু ভাইকে দেখা যাচ্ছিল না। উনি নৌকা বাইতে বাইতে প্রায় 2 কিলোমিটার সামনে চলে আসেন। এত দূরে সাধারণত হাসু ভাই বা উনি মাছ ধরতে আসেন না, কারণ তাদের বয়স তো আসলে বেশি না, 16-17 বছর বয়স এরকম আর কি। যারা হয়তো বা মুরব্বী আছেন, বড় মানুষ আছেন, তারা হয়তো বা বেশি দূরে মাছ ধরতে আসে, কিন্তু বাচ্চারা কখনোই এত রাতের বেলা এত দূরে মাছ ধরতে আসে না। কিন্তু তারপরে উনি খুঁজতে খুঁজতে এত দূরে চলে এসেছিলেন। হঠাৎ করে হাসু ভাইয়ের উনি দেখা পেয়ে যান। টর্চ লাইটের আলোয় এবং চাঁদের আলোতেও তিনি দেখতে পান হাসু ভাই তার নৌকা নিয়ে সম্পূর্ণ উল্টো পথে, যেদিকে আসলে মাছ ধরতে কেউ যায় না, সেদিকে চলে যাচ্ছেন। এবং ওইদিকে কিন্তু খুবই ঝোপঝাড় রয়েছে। ওই ঝোপঝাড়ের বেশ কিছুটা অংশ পানির নিচে, কিন্তু মানে একটা মানে কি বলবো আমরা, সোয়াম্প ফরেস্টের মতো আর কি। ওদিকে কিন্তু ওদিকে কিন্তু অনেকেই বলতো ওদিকে অনেক ভয় আছে, ওদিকে যেতে হয় না।
কিন্তু হাসু ভাই ওইদিকে চলে যাচ্ছে। এখন হাসু ভাইয়ের বয়স তো বেশি না, এদিকে মিরান ভাইয়ের বয়সও বেশি না। সে চিন্তা করছে হাসু ছোট মানুষ যাচ্ছে ওইদিকে, কোনো বিপদ আপদ না হয়, বড় মানুষ তো আমাদের সাথে নাই। তখন উনি জোরে জোরে ডাকতে থাকে এবং হাসু ভাইয়ের পিছু নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মিরান ভাই এত জোরে ডাকছে কিন্তু হাসু ভাইয়ের কানে সেই ডাক পৌঁছাচ্ছেই না। একটা বিষয় হতে পারে উনি ডাক শুনেও কোনো উত্তর দিচ্ছেন না, অথবা মিরান ভাইয়ের ডাক হাসু ভাইয়ের ডাক কানে সেটা পৌঁছাচ্ছেই না, দুটো একটা হতে পারে। একটা পর্যায়ে মিরান ভাই চিন্তা করে আমি আর সামনে যেতে পারবো না, কারণ সামনে গেলে আমারও বিপদ হতে পারে। আর হাসু কেন আমার ডাক শুনতে পাচ্ছে না, কোনো খারাপ কিছু না তো? উনি আসলে তখনও বুঝতে পারেননি যে প্যারানর্মাল কোনো বিষয়ের কিনা নাকি এমনি কোনো কিছু। তো উনি চিন্তা করেছেন যে আমি ওই ঝোপঝাড়ের দিকে একা যাব না, আমি দেখি আবার কুড়ে ঘরের কাছে যাই, যদি অন্য কোনো মানুষকে পাই যারা মাছ ধরতে এসে ওই কুড়ে ঘরে বিশ্রাম নিচ্ছে, তাদেরকে নিয়ে আমি আগাবো। ওই চিন্তা করে মিরান ভাই আবার দ্রুত সেখানে ফেরত আসেন। এখন ফেরত আসার পরে তখন আশেপাশে কিন্তু অন্য কাউকে আর দেখতে পান না যে তারা মাছ ধরতে এসেছেন। স্বাভাবিকভাবে আরও রাতে অন্য যারা মাছ ধরতে আসে তারা আসে, কারণ মিরান ভাই এবং হাসু ভাই যে সময়টাতে এসেছে তখন একটু তাড়াতাড়ি বলা চলে, তখনও অনেকে মাছ ধরতে বের হয় না আর কি রাতের বেলা। এই কারণে ওই আশেপাশে তেমন কোনো মানুষজনকে মিরান ভাই পাচ্ছিলেন না। এদিকে কি হয়েছে যে মিরান ভাই কিন্তু যখন ওই কুড়ে ঘরের কাছে এসেছে এবং নৌকা বাইতে বাইতে এসেছে, ওই সময় ওনারা কিছু ছোট ছোট জাল ফেলে, ওই জালে কিছু মাছ পেয়েছিল। ওই মাছগুলো উনি জাল থেকে ছাড়িয়ে ছোট একটি পাত্রে ওই কুড়ে ঘরের ছাদের উপর রেখে দেন। মানে ওই যে শন দিয়ে তৈরি করা যে ছাদ, সেই ছাদ, এবং ছাদটা কোনটা সেটা হচ্ছে ওই কুড়ে ঘরের যে বারান্দা সেটা এটার উপর রেখে দেন। রেখে দিয়ে উনি চিন্তা করেন আমি একটু অপেক্ষা করি, দেখি কোনো মানুষকে পাই কিনা। তো উনি যখন ঘরের মধ্যে বসে আছেন, মিনিট খানেক পর হঠাৎ করে বাইরে থেকে কটমট কটমট আওয়াজ শোনা যাচ্ছে। বিশেষ করে কেউ যদি কোনো হাড় বা কাটা এগুলো খায়, শব্দ হয় যেমন ঠিক তেমন, কিন্তু শব্দটা অনেক বেশি মনে হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, বড় আকৃতির কোনো বিড়াল টিড়াল এখানে আসলো না তো মাছ খাওয়ার জন্য? চারদিকে তো পানি, বিড়াল তো এখানে আসার কথা না। দেখি তো শব্দ হয় কিসের, নিশ্চিতভাবে বলা যায় যে আমার মাছগুলো কেউ খাচ্ছে। ওই চিন্তা করে মিরান ভাই তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেটি নিয়ে ঘরের বাইরে বের হন। ঘরের বাইরে বের হয়ে উনি চাঁদের আলোতে যেটা দেখতে পান সেটি হচ্ছে ওই ঘরের ছাদের উপরে বিশাল একটা কালো ছায়ার মতো বসে আছে এবং মিরান ভাইয়ের মাছগুলো সে খাচ্ছে। মিরান ভাই টর্চ লাইট জ্বালিয়ে দেখতে যান যে আসলে ছাদের উপর ওই যে জিনিসটি বসেছে সেটা আসলে কি। আজব ব্যাপার হচ্ছে উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন ওই জিনিসটাকে দেখা যায় না, কিন্তু যখন টর্চ লাইট বন্ধ করা হয় তখন চাঁদের আলোতে ওই অবয়বটা বোঝা যায়। তো উনি কয়েকবার টর্চ লাইট জ্বালান আর নেভান, যখন জ্বালান তখন দেখতে পান না, কিন্তু নেভানোর পর চাঁদের আলোতে ওই অবয়বটা দেখা যায়। তো উনি প্রচণ্ড ভয় পান। ভয় যখন উনি পেয়েছেন তখন হঠাৎ করে ওই ঘরের চালের উপর থেকে একটি কথা ভেসে আসে যে মিরান, আমার কাজে বাধা দিস না, জান বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা, আমাকে মাছ খেতে দে। মিরান ভাই খুবই ভয় পান। এদিকে তার ফুফাতো ভাই হাসু ভাই, উনি চিন্তা করছেন ওইদিকে হাসু ভাই একটা বিপদে পড়েছে, এদিকে আমি একটা বিপদে পড়েছি, আমি দ্রুত তাহলে বাড়ির দিকে চলে যাই, বাড়িতে গিয়ে সবাইকে বলবো। এই চিন্তা করে উনি দ্রুত ওনার ডিঙি নৌকা নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে বাইতে বাইতে যখনই ওই রাস্তার কাছে চলে এসেছেন তখন দেখেন হাসু ভাইয়ের নৌকা ওই ঘাটে বাঁধা। মিরান ভাই খুবই অবাক হন যে হাসু কিভাবে এখানে চলে আসলো। কারণ হচ্ছে যে হাসু ভাইকে যদি আসতেই হয় তাহলে ওই কুড়ে ঘরের ওই জায়গাটা ওই দিক দিয়েই আসতে হবে। তো উনি চলে আসলো অথচ মিরান ভাইকে ডাকলো না, এটা কিভাবে সম্ভব?
উনি চিন্তা করে হয়তো বা হাসু চলে এসেছে, আমাকে ডাকে নাই। আর যেহেতু হাসু চলে এসেছে, ওনাকে ডাকে নাই, উনি একটু মনক্ষুণ্ণ হন যে আমাকে কেন ডাকলো না, আমি একটা বিশাল বিপদে পড়েছিলাম। ওর বিপদের কথা চিন্তা করে আমি মানুষের জন্য অপেক্ষা করছিলাম যে কে আসবে তাকে নিয়ে যাব, অথচ সামনে দিয়ে চলে আসলো, আমি দেখলাম না, আমাকে ডাকলোও না। উনি মনে মনে একটু মনক্ষুণ্ণ হন এবং উনি বাড়িতে চলে আসেন। এসে এই ঘটনা কাউকে কিছু বলেন না, উনি ঘুমিয়ে যান। সকালবেলা মিরান ভাই হাসু ভাইদের বাড়িতে যান হাসু ভাইকে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু হাসু ভাইয়ের বাড়িতে যাওয়ার পর উনি জানতে পারেন যে হাসু ভাই তো গতকাল দুপুরবেলাতেই তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন তার মায়ের সাথে। জরুরি একটা খবর আসে, এই কারণে ওই আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছেন। মিরান ভাই হাসু ভাইদের বাড়িতে থাকা অবস্থাতেই হাসু ভাই তার মায়ের সাথে চলে আসে ওই আত্মীয় বাড়ি থেকে। মিরান ভাই হাসু ভাইকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার হাসু, তুমি কোথায় ছিলা? তুমি না গত রাতে আমার সাথে মাছ ধরতে গেলা? তখন হাসু ভাই হেসে দিয়ে বলে, আমি মাছ ধরতে গেলাম কখন? হ্যাঁ, এটা ঠিক যে তোর সাথে মাছ ধরতে যাওয়ার কথা ছিল, কিন্তু জরুরি একটা খবর আসার কারণে আমি আমার আম্মার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, এই জন্য ফেরত আসিনি, এই যে সকালে চলে আসছি। তাহলে হাসু ভাইয়ের রূপ ধরে নৌকা নিয়ে কে এসেছিল? এই বিষয়টি নিয়ে যখন মিরান ভাই অ্যানালাইসিস করেন, একজন ইমাম সাহেবকে বিষয়টি জিজ্ঞাসা করেন, তখন ওই ইমাম সাহেব মিরান ভাইকে জানান যে আসলে হাসু ভাইয়ের রূপ ধরে এসেছিল এক পিশাচ। তার ইচ্ছা ছিল যে মিরান ভাইকে যে কোনোভাবে কৌশলে যদি ওই ঝোপঝাড়ের ভিতরে নিয়ে যেতে পারে তাহলে তার বিশাল একটা ক্ষতি করবে। কিন্তু সে সেটি করতে পারেনি, কারণ মিরান ভাই হঠাৎ করে আল্লাহই তার মাথার মধ্যে বুদ্ধি দিয়েছে যে সে হাসু ভাইয়ের সাথে সাথে একদম ডাকতে ডাকতে ওই ঝোপ জঙ্গলের ভেতরে চলে যায়নি, কিন্তু সে ফেরত চলে এসেছে। ফেরত এসে মানুষের জন্য অপেক্ষা করছে। যখন ওই পিশাচটি বুঝতে পারে যে মিরানকে তো ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যাওয়া যায়নি, কি আর করা, এখানে তো ক্ষতি করা যাবে না, কারণ এখানে যে কোনো সময় মানুষজন চলে আসতে পারে। এই জন্য মিরান ভাইয়ের মাছগুলো সে খাওয়া শুরু করে। এবং মিরান ভাইয়ের সাথে যখন ওই পিশাচটির দেখা হয়ে যায় তখনও সে ক্ষতি করে না, কারণ ওই জায়গাটি হয়তো বা কোনো কারণে ওই পিশাচটির ক্ষতি করার জন্য উপযোগী ছিল না। আল্লাহর অশেষ রহমতে মিরান ভাই কোনো ক্ষতির মুখোমুখি হননি, কিন্তু হতে পারতেন। আসলে যে কোনো প্যারানরমাল বিষয় যখন আমাদের সাথে ঘটতে থাকে তখন ওই সময়ে হিতাহিত জ্ঞান আমাদের স্বাভাবিকভাবে থাকে না। আমরা যে গভীরভাবে চিন্তা করব কোনো একটি বিষয়, ওই চিন্তা কিন্তু ওই সময় থাকে না।